উত্তরবঙ্গে ফল চাষের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় চাষ হলো আনারস চাষ। কিন্তু এই আনারস চাষ করতে গেলে অবশ্যই কিন্তু সঠিক চারা হওয়া একান্ত প্রয়োজন। বীজের ক্ষেত্রে যেমন বীজ শোধন করা একটা ভালো ফলনের জন্য প্রয়োজন, তেমনি এই ধরনের ফল চাষের ক্ষেত্রে চারাটাও সঠিক মানের হওয়া কিন্তু ভালো ফলনের জন্য খুবই প্রয়োজন। উত্তরবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আনারস উৎপাদন সবথেকে বেশি হয় বলে মনে করা হয়, কারণ এখানকার জলবায়ু আনারস উৎপাদনের জন্য উপযুক্ত। এই আনারস উৎপাদনের ক্ষেত্রে আরও কী কী দিক মাথায় রাখা দরকার, সেটা আমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হর্টিকালচারের অধ্যাপক ডক্টর নীলেশ ভৌমিক স্যারের সঙ্গে কথা বলে জেনে নেব। আনারসের তো কোনো আমরা জানি যে বীজ হয় না, মানে বীজ থেকে এখান থেকে চারা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা কি থেকে আমরা চারাটা পাবো? বিশেষ করে আনারসের পাশে যে তেউরটা থাকে আর কি, সাকার, তো সেইখান থেকে এইবার কোন চারাটা আমরা সিলেক্ট করব? মানে আসলে অনেক ধরনের আর কি চারা এরকম পাওয়া যাবে, সাকার পাওয়া যায়। একটা তো আনারসের মুকুট আছে, অর্থাৎ ফলের উপরে যেটা আছে ক্রাউন বলি আমরা, সেখান থেকেও কিন্তু আমরা ওটা ভেঙে সেখান থেকেও নতুন গাছ করতে পারি। এছাড়াও ফলটা যে ডাঁটির সাথে যুক্ত থাকে, ঠিক সেই জাংশন থেকেও আরেকটি চারা বেরোবে, সেটাকে আমরা বলবো যে স্লিপ সাকার। সেই স্লিপ সাকারটাও আমরা চারা হিসাবে নিতে পারি। এছাড়াও গাছের পাতার কিনারা থেকে চারা আসতে পারে, যেটাকে আমরা বলবো হচ্ছে যে সাকার, শুধু সাকার, সেই বা সাইড সাকার বা শুট সাকার, সেটাকেও আমরা চারা হিসেবে নিতে পারি। আবার হতে পারে যে গাছের নিচের মানে মাটির নিচের থেকে চারা আসতে পারে আর কি, সেই চারাটাকে যেটাকে আমরা বলবো সেটাকে গ্রাউন্ড সাকার। তাহলে আমরা গ্রাউন্ড সাকার পেলাম, শুট সাকার পেলাম, স্লিপ সাকার পেলাম আর ক্রাউন সাকার পেলাম। এই এতগুলোর মধ্যে ক্রাউন সাকার থেকে কিন্তু একেবারেই তার মানে আমার চারা ভবিষ্যতে না করাই ভালো। কারণটা কি? এটা অনেক দেরি হবে। প্রায় একটা ক্রাউন সাকার লাগালে মোটামুটিভাবে 2 বছর লেগে যেতে পারে, তারপরেও কিন্তু ফুল নাও আসতে পারে। আর তাহলে সব থেকে তাড়াতাড়ি আসে হচ্ছে আপনার স্লিপ সাকার থেকে, যেটা আমি বললাম যে ফল আর ডাটির জায়গা যে সংযোগস্থল, সেইখান থেকে যে সাকারটা আসছে, কিন্তু এর কোয়ালিটিটা খুব ভালো। অথচ চাষিরা বিশেষ করে আমরাও বলে থাকি যে আপনি তার পরিবর্তে যদি শুট সাকারটা নেন তাহলে একটু ভালো হয়, কারণটা এটা একটু আর্লি, মানে ফুল আসতে তাড়াতাড়ি সুবিধা হয়। তো সেই সাকারটা তো এই প্রথম, তার মানে দেখা যাচ্ছে আমাকে ধ্যান দিতে হবে বা নজর দিতে হবে যে আমরা কোন জাতে মানে কোন সাকারটা, সঠিক কোন চারাটা আমরা নির্বাচন করব আমরা চারা মানে লাগানোর জন্য, বাণিজ্যিকভাবে লাগানোর জন্য। এইবার দেখা যেতে পারে যে যেটা আপনি বলছিলেন যে কি কি সমস্যা, তো লাগানোর সময় আমি তো চারা প্রথমে সংগ্রহ করব। সংগৃহীত চারা মোটামুটিভাবে আপনার ওই 100 থেকে 200 গ্রাম মতো ওজন হলেও ঠিক আছে আমরা বলতে পারি, কিন্তু 25 থেকে 30টা যদি তার মধ্যে পাতা থাকে তাহলে আমরা বলবো যে খুবই ভালো। এরপরে আমরা প্রথমেই চলে যাব হচ্ছে বীজ শোধন বা চারা শোধনে। চারা শোধন করার জন্য আমরা ফাঙ্গিসাইড মানে যে কোনো ছত্রাকনাশক এবং একটি কীটনাশক, মূলতভাবে কি এখানে মিলিবাগের একটা প্রকোপ দেখা যায়, এবং মিলিবাগ যদি আক্রমণ করে তারপরে মিলিবাগ থেকে একটা কিন্তু যে ওরা আবার একটা উইল্ড ডিজিজকেও নিয়ে আসে, ভাইরাস ট্রান্সমিট, একটা মিলিবাগ ট্রান্সমিটেড একটা ভাইরাল উইল্ড, যেটাতে কি হয় যে পাতার আগা থেকে হলুদ হয়ে আস্তে আস্তে শুকিয়ে পুরো গাছটা পরে মারা যেতে পারে। তো সেটা যাতে না আসে, মানে মিলিবাগের আক্রমণটা যদি আমরা কমাতে চাই। এছাড়াও আরেকটা রোগ থাকে, সেটাকে আমরা বলবো যে হার্ট রট ডিজিজ, মানে গাছের যে মানে মধ্যস্থান, সেই মধ্যস্থানটাকে যদি আমরা আস্তে আস্তে টানি, দেখবো যে হঠাৎ করে উঠে আসছে যদি ওই রোগাক্রান্ত গাছ হয়, এবং তার গোড়ার পাতাগুলো যদি আমরা শুকিয়ে দেখি তাহলে দেখবো যে ডিম পচা টাইপ মতো একটা গন্ধ আসছে, মানে খুব বাজে একটা গন্ধ। তাহলে বুঝবো যে এটাও হার্ট রট একটা ডিজিজ। সো এই রোগ এবং ওই আগের যে পোকা যেটা আমি বলছিলাম যে মিলিবাগ দোয়ে পোকা, এই দুটোর হাত থেকে ভবিষ্যতে চারা যাতে কম আক্রান্ত হয় সেই জন্য আমরা প্রথমে চারা শোধন করব। চারা শোধন করে তারপরে আমরা জোড়া সারি ত্রিকোণ পদ্ধতি, এই পদ্ধতিতে আর কি আমরা চারাটা লাগানো হয়। মানে জিগজ্যাগ একটা বেড বানাতে হবে, মোটামুটিভাবে 25 থেকে 30 সেন্টিমিটার উঁচু করে বেড। সেই বেডে দুটো গাছ মানে দুটো সারি থাকবে একটা বেডে, এবং প্রথম সারির প্রথম যে চারা
সেটা দ্বিতীয় সারির প্রথম দুটি চারা তার ঠিক মধ্যবর্তী স্থানে, মানে এমনভাবে আমাদের ওরিয়েন্টেশনটা হবে ওই বেডের মধ্যে যেন দুটো লাইনে গাছগুলো জিগজ্যাগ ভাবে রয়েছে, বা তিনটে গাছকে দুটো লাইনে তিনটে পরপর গাছকে যদি আমরা নিই তাহলে একটা ত্রিভুজের মতো হয়। তাতে করে কি হয় যে প্রত্যেকটা গাছ ওই বেডের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক, একটা সমান সংখ্যক আর কি একটা জায়গা পাচ্ছে। তো এটা তো লাগানোর কথা বললাম। এর পরবর্তীতে আনারসে যে খুব বেশি রোগ পোকার প্রাদুর্ভাব বা আক্রমণ হয় সেরকম নয়। ওই যে উইল্ট যেটা মিলিবাগের জন্য হচ্ছে আগেও যেটা বললাম, আর আরেকটি যেটা হচ্ছে হার্ট রড রোগ, হার্ট রড ডিজিজ। সেই ডিজিজটা মানে কেন্দ্রটা পচে যাওয়ার রোগ, যেটাও ওই কারণেই হতে পারে। ভবিষ্যতে যদি এই রোগটি আরও আসে তখন আমরা চারা শোধন করার পরেও যদি আমরা দেখি যে আরও আসছে, তখন আমরা ওই ম্যাঙ্কোজেব মেটালেক্সিল গ্রুপের ওষুধ যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই হার্ট রড ডিজিজটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। সমস্যা আরেকটা জায়গায় আসছে, সেটা হচ্ছে যে ফ্যাসিয়েশন বলে একটা সমস্যা আছে, বা মাল্টিপল ক্রাউন। দেখা যায় যে একটা আনারসের একটাই সাধারণত আমরা জানি ক্রাউন বা মুকুট হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় একটু ফলটা বড় হওয়ার পর থেকে 3-4টে মাথা এবং তারা জয়েন্টেড হয়ে যায় একসাথে। তো যদিও এর প্রকোপ খুবই কম, মানে 5% ফলও মানে এর মানে এই রোগের বা এই ধরনের কি শারীরবৃত্ত ত্রুটি আমরা লক্ষ্য করি না, কিন্তু এটা যদি আসে তাহলে আমরা ওই ধরনের গাছটাকে আমরা তুলে ফেলে দেওয়াটাই ঠিক বলে মনে হয়। এর আগে রোগ তো ধরুন আসছে শেষের দিকে, কিন্তু চাষবাস করতে করতে এর মাঝে আরেকটা আনারসের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সঠিক সময় ফুল না আসা। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট জায়গাতে হতে পারে 1 একর বা 1 হেক্টর জায়গাতে আপনি সব আনারস লাগিয়েছেন, কিন্তু লাগানোর পরে হয়তো দেখা গেল যে কোনো চারা 12 মাস পরে ফুল দিচ্ছে, কোনো চারা 13 মাস পরে ফুল দিচ্ছে, কোনো চারা 18 মাস হয়ে গেল তাও ফুল দিচ্ছে না। তার মানে একই সময় ফুল না আসা, এটা একটা আনারসের ক্ষেত্রে খুবই সমস্যার একটা ব্যাপার। কারণ আপনি বুঝতে পারছেন যে আমরা সাধারণত আনারস বলে থাকি যে 25 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার এবং 90 সেন্টিমিটার। তার মানে কি এই দূরত্বে লাগানো, তার মানে একটা যদি আমি বেড বানাই, সেই বেডের মধ্যে দুটো সারির মধ্যবর্তী দূরত্ব 35 সেন্টিমিটার হবে, একই সারিতে দুটো গাছের দূরত্ব 25 সেন্টিমিটার হবে এবং দুটো বেডের মধ্যবর্তী দূরত্ব 90 সেন্টিমিটার হবে। এইভাবে যদি আমরা গাছ লাগাই তাহলে 1 হেক্টর জমিতে মোটামুটিভাবে আমরা 64,000 গাছ লাগাতে পারি। কিন্তু চাষিরা এত ঘন করে চাষ ওনারা লাগাতে চান না, কারণ ঘন করে লাগালে অনেক সময় ফলের আকৃতি ছোট হয়ে যায়। ফলের আকৃতি ছোট হয়ে গেলে বাজার দরটা অনেক ক্ষেত্রে কম পান। তো আমরা মোটামুটিভাবে এখানে দেখি যে যেটা সুপারিশকৃত ব্যাপার সেটা হচ্ছে যে একরে মোটামুটি 24 থেকে 30,000 লাগানোর কথা বলা হয়। কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন, বিশেষ করে আমি যে অঞ্চলটার কথা আগে বলছিলাম বিধাননগর সন্নিহিত অঞ্চল, সেখানে মোটামুটিভাবে একরে 12,000 চারা লাগানো হয় এবং বিঘেতে 4,000 চারা লাগানো হয়। কিন্তু যেটা আগে যে প্রসঙ্গটা বলছিলাম যে সঠিক সময় একই সময় ফুল না আসলো, তাহলে কি হলো, তাহলে দেখা যাবে যে কোন দিন কোন ফল আমি পাবো সেটা কোনো ঠিক নেই। মানে আমি যদি ভাবছি যে আমার অমুক দিনে আমি এতগুলো ফল চাইছি যে আমার হারভেস্ট করব, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ কি ফুলটাই আসছে অনিয়মিতভাবে। তাই আমরা বলা হয় যে অত কিছু না করে গাছ লাগালাম, সঠিকভাবে আমরা সার বা ইরিগেশন যে জলসেচ সে সমস্ত ব্যবস্থা নিলাম, আগাছা দমন পদ্ধতি করলাম, ঠিক 1 বছরের মাথায় যখন গাছে মোটামুটি 30-40টা করে পাতা থাকা উচিত, যদি আমি সঠিকভাবে খাদ্য পরিচর্যা বা অন্যান্য জলসেচ দিয়ে থাকি, তখন আমি মানে ফ্লাওয়ার রেগুলেশন করব। অর্থাৎ মানে ওখানে আমি ফ্লাওয়ার ট্রিটমেন্ট করব। ওই ফ্লাওয়ার ট্রিটমেন্ট যদি আমরা করি, সাধারণত আমরা এখন ইথ্রেল দিয়ে ফ্লাওয়ার ট্রিটমেন্ট করতে বলি। আগে এটা ক্যালসিয়াম কার্বাইড দিয়েও করা হতো, কিন্তু ক্যালসিয়াম কার্বাইডের একটি কার্সিনোজেনিক এফেক্ট থাকার জন্য আমরা এখন ওটাকে বলা হয় না, এবং চাষিরাও ইথ্রেলই ব্যবহার করছেন। ইথ্রেল ইউরিয়ার সাথে মিক্স করে আমরা ওটা ওই গাছের যে সেন্ট্রাল কোর আছে সেই সেন্ট্রাল কোরের মধ্যেই আমরা ওটাকে দেব। এটা দেওয়ার পরে দেখা যাবে কি যে 100% ফ্লাওয়ারিং ইউনিফর্ম হবে। মানে আমি যখন ওই ফ্লাওয়ার রেগুলেশনটা করলাম তার ঠিক আপনার 30 থেকে 40 দিনের মধ্যেই পুরো বাগানে আর কি ফুল চলে আসবে। তাহলে এক লপ্তে আমি সেটাকে আর কি হারভেস্ট করতে পারবো। আনারস চাষের বিস্তারিত দিকগুলি আমরা জেনে নিলাম, এবং আনারস চাষে কী ধরনের রোগ পোকার আক্রমণ এবং তার প্রতিকার হতে পারে সেই সম্পর্কিত একটি বিস্তারিত ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আনারস রোপণের সঠিক পদ্ধতিও আমরা জানলাম। তাই আপনারা যারা ভাবছেন আনারস চাষ করবেন, তারা অবশ্যই উদ্যান পালন দপ্তর
দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই ধরনের ফল চাষে এগিয়ে আসতে পারেন। আর নতুন নতুন তথ্য পেতে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।